Let the show begin. सही में आदमी को अपने हैसियत के हिसाब से बात करने पड़ते हैं, किंतु हैसियत बोलবেটা কে? প্রায় 51 বছর বয়স অবধি যেই মানুষটা যতদিন সিনেমায় অভিনয় করলো, সে সাউথ হোক আর মুম্বাইয়া সিনেমা হোক, তাকে করে রাখা হলো ভিলেন। কিন্তু একদম পরিষ্কারভাবে বলা যায়, আজকে ফাতে দেখার পরে যেটা আমার মনে হচ্ছে যে ভারতবর্ষে ওনার মতো হিরো হওয়ার মতো কোয়ালিটি, বিশেষ করে অ্যাকশন হিরো হওয়ার মতো কোয়ালিটি বুঝি আর কারো মধ্যে নেই। এটা একটা অনেক বড় কথা বলে ফেললাম ছোট মুখে। ফতে, হ্যাঁ ফতে সিং, আমাদের মিস্টার সোনু সুদ, গরিবো কা মাসিহা। যখন কোভিড টাইম চলছিল, যত নেতা মন্ত্রী, বড় বড় আমলারা, আমির ওমরহারা সবাই কিন্তু ঘরে বসে দিন যাপন করছিল। কেন? ছুটি যে পড়েছে, লম্বা ছুটি। কিন্তু এই মানুষটা ভগবানের মতো একেবারে মাটিতে নেমে এসে সাধারণ জনগণের মধ্যে নিজেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একেবারে আমরণ পণ করেছিলেন যে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে। সেই দুঃখের সময় যাদের অর্থের অভাব আছে, বা বলতে পারেন ওই পরিযায়ী শ্রমিকদের কথা, প্রত্যেকের কথা ইনি ভেবেছিলেন। সেই মানুষটা যখন নিজের ডিরেকশনে একটা সিনেমা নিয়ে এলেন, তখন স্বাভাবিক করেই আমাদের ভারতীয়দের একবার তার পাশে দাঁড়ানো উচিত। তবে দাঁড়িয়েছি বলাটা ঠিক না, আজকে সুযোগ তুলতে গেছিলাম। সুযোগ সন্ধানী তো আমরা সবাই। কি সুযোগ? 99 টাকার বিনিময় প্রথম দিন মানে 10ই জানুয়ারি শুক্রবার এই সিনেমাটা দেখার একটা সুযোগ করে দিয়েছেন মিস্টার সোনু সুদ। ওনাকে যতই সম্মান করা যায়, প্রত্যেকটি সম্মানই নিজে ছোট হয়ে যায়, উনি বড় হয়ে যান। আর সেই সুযোগটাও যে করে দিয়েছেন, আজকে সারা দিনে সারা ভারতবর্ষে যত টাকা রোজগার হবে, সেটাও যাবে কিন্তু ওই মানুষেরই কাজে। মানুষের পাশে দাঁড়ানোর কথা তিনি যে কোনোদিন ভোলেন না। আর ভারতীয়দের মধ্যে যদি সর্বোচ্চ কোনো খেতাব হতো, তাহলে সেরা ভারতীয় পুরস্কারটি সোনু সুদ ছাড়া আর কেউই পেতে পারেন না। আপনারা বলতেই পারেন, একটা সিনেমার রিভিউ দিতে বসে একজন মানুষের এতটা বন্দনা করার কি দরকার? দরকার আছে এই কারণে, যে মানুষটার বন্দনা করছি সেই মানুষটা সেটা ডিজার্ভ করে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত থাকে, সেই অতীতটা মুছে ফেলে সে কিন্তু চায় আবার নতুন করে বেঁচে থাকতে, অন্য ধারায়, অন্যভাবে, এমন ভাবে বেঁচে থাকে যাতে তার অতীতের কথা কেউই না মনে রাখতে পারে। সেরকমটাই করছিলেন এই পাঞ্জাবের ছেলে ফতে সিং। একটা ডেয়ারি ফার্ম করে সেখানেই গ্রামের মধ্যে কিছু মানুষের মুখের ভাত তুলে দিচ্ছিলেন। কিন্তু সেই 6 ফুটিয়া মানুষটা আদতে যে কি বা কে, সেটা কিন্তু কেউ বুঝতেও পারেননি। আর এইভাবেই দিন চলছিল। একটা বিশেষ ঘটনায় তার পুরনো জীবনে আবার ফিরে যেতে হলো তাকে। কেন যেতে হলো? অনেক কারণ, সবটা তো বলার দরকার নেই। আপনারা সিনেমাটা দেখবেন এবং প্রত্যেকটি ভারতীয়র এই সিনেমাটি দেখা নিশ্চয় করে উচিত। কেননা এই ফাতে সিনেমাতেও সেই ভারতীয়দের কথাই ভেবেছেন। সাধারণ ভারতীয় থেকে একেবারে উচ্চ অলিন্দে বসে থাকার মানুষটার কথা এই ফাতে সিং বা সোনু সুদ ভেবেছেন। এই গল্প কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঘটে। এটা একটা স্ক্যাম, ব্যাংকিং স্ক্যাম। বিভিন্ন অ্যাপের দ্বারা আমাদেরকে প্রত্যেক দিন লুটে নেওয়া হয়, ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা পরিবারের মানুষের সমস্ত ডেটা চুরি করে নেওয়া হয়। আর আমরা বহাল তবিয়তে সেই অ্যাপগুলো প্রলোভনে পড়ে ব্যবহার করতে থাকি। আর সত্যি কথা, আজকে এই সিনেমাটা দেখার পরে একটা জিনিস তো মনে মনে স্থির করলাম, আর নয়, এই ধরনের অ্যাপ আর নয়। আপনারাও সেই জিনিসটা দেখবার জন্যই একবার এই সিনেমাটা নিশ্চয়ই করে দেখবেন। আমরা প্রায়শই শুনি ব্যাংকের ফেক কল আসে, আরো নানাবিধ ফেক কল আমাদেরকে একেবারে ব্যতিব্যস্ত করে দেয়। কিভাবে তারা আমাদের নম্বরগুলো পায় আর কিভাবেই তারা সেটা ব্যবহার করে, সেটা আমাদের ভাবনারও বাইরে, এবং সেটাই দেখবার জন্য এই সিনেমাটা। তবে এতটুকু বলে দেওয়া যায়, ওই মার ধার ট্রেলারে যা দেখেছি তাতে কিন্তু উল্লেখিত আছে একটা উইদাউট কোর্ট এজেন্সির আন্ডারে
এই সোনু সুদ বা ফতেহ সিং কাজ করতেন। সেই কাজটা হচ্ছে এই ধরনের ফ্রড বা এই স্ক্যাম এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেই চক্রকে শক্ত হাতে দমন করা। লোন পাইয়ে দেওয়ার নামে যে চক্র কাজ করে এবং পরে সেই লোন পরিশোধের দায়ে তাদের মৃত্যুবরণ করতে হয়, এই এতটা জঘন্য পরিস্থিতি যে সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আঙুল দিয়ে এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। আমরা প্রত্যেকে প্রলোভিত হই, যাদের নেই তাদের প্রয়োজনে ওই লোন নেন, আর লোন পরিশোধ করতে গিয়ে আগামাথা খুঁজে পাওয়া যায় না কোথায় তার আসল আর কোথায় তার সুদ। আর যাদের আছে তারাও লোন নেন, তারা লোন নেন আরো অতি লোভে। কি কারণে? বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, আর প্রতি 6 মাস অন্তর ওই অর্ধেক কামড়ানো আপেল মোবাইলটি কেনার জন্য। একেবারে লেটেস্ট মোবাইল লাগবে, অসুবিধা কি? লাগে টাকা, দেবে গৌরী সেন। আমাদের ঘরে ঢুকে বসে সর্বশান্ত করে দিচ্ছে, আর সেটাই আমরা চুপচাপ সহ্য করে যাচ্ছি। এথিক্যাল হ্যাকারসদের দ্বারা অনেকভাবে প্রতিহত করার চেষ্টা করলেও, তবে শিক্ষিত যদি বলা যায় ওই সাইবার ক্রিমিনালসরা, ওরা বেশি শিক্ষিত। পুলিশ প্রশাসন, এথিক্যাল হ্যাকারস প্রত্যেকের থেকে শিক্ষিত ওরা। ওদের সঙ্গে পারতে গেলে একটু বিবেচনা করে চলতে হয়। সিনেমার মধ্যে একটা ডায়লগ আছে, হার 6 ফুটিয়া বাচ্চান নেই হতা হয়। হ্যাঁ, প্রত্যেক 6 ফুট হাইটের মানুষই বাচ্চান হন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আকারে 6 ফুট না হলেও তাদের কর্মকাণ্ড 6 ফুটের থেকেও বেশি। আর বলা বাহুল্য, তার কর্মকাণ্ডকে মাপকাঠি দিয়ে মাপ করার মতো হয়তো অনেকেরই সেই স্পর্ধা নেই। এই সিনেমার সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সাউন্ড প্রজেকশন, এবং প্রত্যেকটা অডিও এত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে, এই সাউন্ড কোয়ালিটি সেখানেই এনহ্যান্স হয়ে গেছে। আর অ্যাকশন ভায়োলেন্স যা দেখানো হয়েছে সেটা তাবড় তাবড় সেই নামজাদা আমাদের ভারতবর্ষের যে নায়করা রয়েছেন সেই নায়করা লজ্জা পাবেন। সোনু সুদ যেভাবে অভিনয় করলেন একটা অ্যাকশন হিরো হিসাবে, দক্ষিণ বলুন আর মুম্বাইয়া সিনেমা বলুন, প্রত্যেককে একটু দেখে শেখার প্রয়োজন আছে। আবারও বলি, এই 51 বছর বয়সে এসে তিনি যে একটা হিরোইক ইমেজ নিয়ে আমাদের সামনে এসে পৌঁছালেন সেটা কিন্তু অনবদ্য। নাসিরুদ্দিন শাহ আবারও প্রমাণ করে দিলেন, অভিনয় শিখতে গেলে তার সিনেমা দেখা উচিত। বিজয় রাজ তিনিও দেখিয়ে দিলেন মঞ্চের অভিনেতাদের পাওয়ার কতটা। একটা ছোট্ট চরিত্রে অভিনয় করে শিবজ্যোতি রাজপুত একেবারে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন ছোট বলে কোনো রোল হয় না। জ্যাকলিন ফার্নান্ডেজ দেখিয়ে দিয়েছেন যে এই ধরনের চরিত্রে অভিনয় করতে কতটা মেধা লাগে। তবে সত্যি কথা, সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমি জ্যাকলিনের থেকে কিন্তু এতটা আশা করিনি। আবারও বলতে হয়, নাসিরুদ্দিন শাহের ডায়লগ ডেলিভারি একেবারে কিন্তু মন ছুঁয়ে যাবে। যারা অভিনয় নিয়ে পড়াশুনো করেন, যারা অভিনয় নিয়ে 2-4 কথা বলতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই ফতেহ সিনেমাটা বহুদিন পরে নাসিরুদ্দিন শাহকে একটা অন্যরকম চরিত্রে আমরা দেখতে পেলাম। তবে যদি এই সিনেমাটি ছোট্ট করে একটি কোটেশনের মধ্যে বলতে হয়, তাহলে সিনেমার একটা ডায়লগই তুলে ধরতে হবে, টেকনোলজি ভি কামাল কি চিজ হ্যায়, কামাতা কই হ্যায়, উড়াতা কই হ্যায়। সত্যি তাই। আমাদের দেশটা ভেবে দেখুন, বা বহির্বিশ্বে প্রত্যেক জায়গায় কষ্ট করে রোজগার করে যারা, তাদের সংসার পরিবারের জন্য, তাদের হাতে কিন্তু পয়সা থাকে না। পয়সা চলে যায় এই ধরনের অন্যায়ের জগতে থাকা, অন্ধকার জগতে থাকা মানুষদের হাতে। তবে সোনু সুদকে এই সিনেমায় দেখার পর একটা কথা মনে হচ্ছে, এবার বুঝি হলিউড স্টার হয়ে যাওয়ার মতন একজন যোগ্য মানুষ এই 2025-এ পাওয়া গেল, যাকে নিয়ে একটা ইংলিশ ছবিও ভাবা যেতে পারে, যেটা সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিতে পারে। সিনেমার মেকিং কিন্তু অসাধারণ। ডিরেকশন যেহেতু সোনু সুদ নিজেই দিয়েছেন, সেহেতু তার ডিরেক্টোরিয়াল পার্ট সম্বন্ধেও কিন্তু পরিষ্কার বলে দিতে হয় অসাধারণ ডিরেকশন। পরিচালনার মধ্যে যেহেতু একটু অ্যাকশন আর ভায়োলেন্সকে বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে, বা গল্প সেটাই ডিমান্ড করে, সেহেতু এখানে পরিষ্কার বলেই দেওয়া যায় যে এই ছবিটা যারা দেখতে যাবেন তাদের একটু হৃদয়ে যেন জোর থাকে।
দুর্বল হৃদয় নিয়ে গেলে হয়তো শরীর খারাপ হতে পারে। তবে শরীর খারাপের শেষে আবার ওষুধও দেওয়ার ব্যাপার আছে। আমরা বহুদিন পরে দেখতে পাবো ওই ইয়ো হানি সিংকে, আর সেটা দেখে বেশ ভালো লাগা কাজ করবে। বহুদিন পরে তিনি আবার স্বমহিমায় ফিরে এলেন। এই সিনেমাটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, তবে সোনু সুদের পাশে দাঁড়ানো, তার এক্সপ্লোজার অ্যাপের পাশে দাঁড়ানো, তার সমস্ত সামাজিক কাজকর্মের পাশে দাঁড়ানোর প্রয়োজনে আমাদের এই ফতে সিনেমাটা দেখা উচিত, একবার না একাধিকবার। তাহলে যে মানুষটা 2020 সাল থেকে এত যত্ন করে সমাজের অবহেলিত দুস্থ মানুষদের সাহায্য করছে, সেই মানুষটার পাশে দাঁড়ালে একেবারে যেন ওপরওয়ালাকে সেবা করা হবে। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা একটু বড় হলেও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তবে এখন যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার।